আমার চেয়ে যারা বয়সে বড় গুরুজনেরা, বন্ধুগণ, মা বোনেরা, ঠিক আছে তো? না ঠিক আছে, কোনো অসুবিধা। পথ চলতি মানুষেরা যাদের কাছ পর্যন্ত আমাদের কথা পৌঁছচ্ছে, তাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। পঞ্চায়েতের ভোটে গণতন্ত্র রক্ষার সংগ্রামে শহীদ পুলক সরকারকে লাল সালাম জানাচ্ছি। এবং অচিন্ত্যদা বলবার সময় বলেছেন, রিনুদাও একটু আগে, সৈয়দদাও বলে গেছে, আমাদের পার্টির সম্পাদক জেলা, যে আজকে আমরা এই সভা করছি। আজকে 26শে জানুয়ারি আমাদের দেশের আজকে প্রজাতন্ত্র দিবস, সাধারণ বলা ভালো, সাধারণতন্ত্র দিবস আমাদের দেশে। এবং আজকে এর আগে আমাদের সভাপতি থেকে শুরু করে যারা বলেছেন, আর আমরাও সবাই এটা বুঝতে পারছি যে আমাদের দেশের যে সংবিধান, দেশ স্বাধীন হবার 2 বছর পরে আমরা যে সংবিধান লাগু করেছি, আমরা কমিউনিস্ট পার্টির লোকেরা, আমাদের পূর্বসূরীরা আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন। আমাদের এই জেলায় সুবোধ চৌধুরী, বিনয় চৌধুরী, কালো চৌধুরী, হরেকৃষ্ণ কোনার, সরোজ মুখার্জি, প্রভাত কুন্ডু ও অচিন্ত্যদা আমায় বললেন যে সুকুমার সেনগুপ্ত এই কেতুগ্রামের মানুষ। স্বাধীনতা সংগ্রাম কমিউনিস্ট পার্টিতে যুক্ত হবার পর তিনি মেদিনীপুরে শ্রমজীবী মানুষের লড়াই আন্দোলন করেছেন। বিজয় পাল, কত নাম বলব, নাম বলে শেষ করা যাবে না। আর আমাদের দেশে, আমাদের রাজ্যে ভগৎ সিং এর যারা কমরেড ছিলেন, তারা সবাই পরে কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছিলেন। মাস্টারদা সূর্য সেনের যারা কমরেড ছিলেন, যারা বেঁচে ছিলেন জালালাবাদের লড়াইয়ের পরে, আন্দামানের সেলুলার জেল থেকে যারা ফিরতে পেরেছিলেন, গণেশ ঘোষ, অনন্ত সিংহ, ডাক্তার নিরঞ্জন রায়, এরকম অসংখ্য মানুষ যারা কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছিলেন। সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ বাহিনী, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই, তারপর সেই আজাদ হিন্দ বাহিনীর যারা সৈনিক ছিলেন, ক্যাপ্টেন মোহন সিং, ক্যাপ্টেন লক্ষ্মী সাহেগল, অনেক অনেক, তারা কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছিলেন। দেশ স্বাধীন হবার আগে, দেশ স্বাধীন হবার পরে আমাদের দেশে কমিউনিস্ট পার্টি গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন মুজাফফর আহমেদ, আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সৈনিক। কাজী নজরুল ইসলাম, মুজাফফর আহমেদের সঙ্গে তার গভীর বন্ধুত্ব। তিনি কমিউনিস্ট পার্টির সভ্যপদ কোনদিন গ্রহণ করেননি, কিন্তু চিরকাল শ্রমিক কৃষকের যে লড়াই, সেই লড়াইয়ের অন্যতম অংশীদার হিসাবে কমিউনিস্টদের সঙ্গে থেকেছে। কত নাম বলবো। আমাদের দেশের, আমরা জাতির জনক বলি মোহনদাস করমচাঁদ গান্ধী, সেই গান্ধীজির সঙ্গে যারা ছিলেন, আমাদের এই জেলার বিজয় পাল গান্ধীজির সবরমতী আশ্রমের অন্যতম মানুষ ছিলেন, কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছিলেন। আমাদের দেশে এবং সারা দুনিয়াতে
একটা সময় পর্যন্ত কমিউনিস্ট আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মানবেন্দ্রনাথ রায়। অনেকেই জানেন যে তার এটা ছদ্মনাম, আসল নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য। ওড়িশার বুড়িমালামের তীরে আমাদের দেশের আজাদির লড়াইয়ের অন্যতম সেনানী, বাঘা যতীনের অন্যতম সহকর্মী ছিলেন মানবেন্দ্রনাথ ভট্টাচার্য। ইতিহাসে যাকে এম এন রায় বলে সবাই চেনে। এরকম অনেক কথা বলা যায়, কিন্তু আজকে আমাদের দেশ যারা চালাচ্ছে, ঝপ করে ঠান্ডাটাও পড়বে। আমি অন্য কথায় চলে গেলাম, দীর্ঘ কথা আমি বলবো না। অচিন্তদা সৈয়দদা বলেছেন, আমি চেষ্টা করব সেই কথাগুলো না বলতে। যেটা বলছিলাম, যে যারা আমাদের দেশ চালাচ্ছে আজকে দিল্লিতে, এদের বাপ ঠাকুরদা দ্বারা কারুর সঙ্গে দেশের আজাদির লড়াইয়ের, স্বাধীনতার লড়াইয়ের ন্যূনতম সম্পর্ক, বরং এদের ঠাকুরদা দ্বারা যখন দেশে জাতীয় কংগ্রেসের মঞ্চে থেকে তার মধ্যে কমিউনিস্টরা কাজ করছে, বামপন্থীরা কাজ করছে, সমাজতন্ত্রীরা কাজ করছে, অনেক মত, অনেক পথ, কিন্তু সবারই সাধারণ লক্ষ্য দেশ থেকে ইংরেজদের তাড়াতে হবে, ইংরেজদের গোলামি মুক্ত একটা দেশ করতে হবে। 1929 সালে পণ্ডিত নেহেরুর নেতৃত্বে লাহোরে জাতীয় কংগ্রেস আমাদের দেশের পূর্ণ স্বাধীনতার প্রস্তাব তুলছে। তারও 8 বছর আগে আহমেদাবাদে আমাদের দেশের কমিউনিস্টরা সদ্য জন্ম নিয়েছে আতুর ঘরে। কমিউনিস্ট পার্টি তখন আতুর ঘরে, কিন্তু জন্মানোর 1 বছরের মাথায় বলছে যে দেশ থেকে শুধু ইংরেজদেরকে তাড়ালেই হবে না, দেশের জনগণকে ইংরেজদের গোলামি মুক্ত করলেই হবে না, ও তো করতেই হবে, কিন্তু দেশের পূর্ণ স্বাধীনতা চাই। আর সে স্বাধীনতার মানে সাদা চামড়ার লাল মুখো সাহেবদের জায়গায় কালো চামড়ার সাহেবরা দেশের জনগণের পেটে পা দিয়ে তাদের জিভ বার করে দেবে, এটা চলবে না। স্বাধীনতার মানে হবে সেখানে সবাই খেতে পাবে, পড়তে পাবে, সব ঘরের ছেলেপিলেরা স্কুলে যেতে পারবে, কলেজে যেতে পারবে, লেখাপড়া শিখতে পারবে। খোলা আকাশের নিচে শীত, গ্রীষ্ম, বর্ষা মানুষকে কাটাতে হবে না। একটু আগে রিনুদা বলছিল বর্ধমান স্টেশনের কথা, যে মানুষ কত গরিবের সঙ্গে লড়ছে, অথচ ওরা বলছে দেশ এগোচ্ছে। খোলা আকাশের নিচে দেশের মানুষকে থাকতে হবে না, সবারই জন্য একটা মাথার উপর ছাদ হবে। এই আবাস যোজনায় তৃণমূলের নেতারা যেমন চুরিচামারি করেছে, সেরকম মাথার উপর ছাদ হবে। আর রোগবালাই হলে সবারই চিকিৎসার সুযোগ হবে। এই দেশ, এইরকম একটা দেশ। স্বাধীনতার মানে হলো এইরকম। আমাদের দেশের বিখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত গল্প স্বাধীনতার স্বাদ, তাতে এই কথাগুলো বলা আছে গল্পের ঢঙে, সংলাপের ঢঙে, যেই রকম একটা দেশ চাই। খিদের জ্বালায় কাউকে খুন্নিবৃত্তি করতে হবে না, খোলা আকাশের নিচে থেকে রোগবালাইয়ে পড়তে হবে না, জ্ঞানের আলো চিরকালের জন্য সেই দরজা বন্ধ, সাদাকে সাদা, কালোকে কালো, কিছুই জানতে পারা যাবে না, এমন হবে না। বেঘরে প্রাণ যাবে না রোগবালাই হলে, এমন দেশ চাই। আমরা লাল ঝান্ডার লোক, স্বাধীনতার আগে কংগ্রেসের ভেতরে থেকে আর স্বাধীনতার পরে এইরকম একটা দেশ তৈরির জন্য আমরা লড়াই লড়েছি। তাই 47-এ যেদিন আমাদের দেশ স্বাধীন হল, 50-এ যেদিন আমরা আমাদের দেশের সংবিধান গ্রহণ করলাম, আজকের দিনে 26শে জানুয়ারি আমরা যখন গ্রহণ করলাম, আমরা তখন বলেছিলাম এই সংবিধান আমাদের দেশের সব মানুষের ঘরে ভাত কাপড়ের বন্দোবস্ত করতে,
পারবে কিনা সন্দেহ আছে, করতে হবে। সব ঘরে লেখাপড়ার আলো পৌঁছতে হবে, তার জন্য লড়াই আমরা জারি রেখেছি। সবারই একটা ঘর হবে, তার জন্য লড়াই আমরা জারি রেখেছি। রোগবালাইয়ের চিকিৎসার সুযোগ সব মানুষের কাছে সুযোগ নয়, অধিকার হিসেবে পৌঁছানো উচিত, তার জন্য লড়াই আমরা জারি রেখেছি। আমরা বলেছিলাম আমাদের স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা, সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতা যদি তৈরি না হয়, বাঁচার জন্য 5টা জিনিস যা আমি এখনই বললাম, ভাত কাপড়, লেখাপড়া, মাথার উপর ছাদ, রোগবালাই হলে চিকিৎসা, এই 5টা জিনিস যদি সব মানুষের কাছে না পৌঁছয়, তাহলে কখনো যে স্বাধীনতা আমরা পেলাম, যে সংবিধান আমরা তৈরি করলাম, অনেক সীমাবদ্ধতা নিয়েও অনেক উন্নত সংবিধান আমরা তৈরি করলাম, যেখানে গণতন্ত্রের কথা বলা হলো, যেখানে জাত পাত ধর্ম লিঙ্গ নির্বিশেষে সংবিধানের চোখে, আইনের চোখে, রাষ্ট্রের চোখে সব মানুষকে সমান বলে ঘোষণা করা হলো, এই কম কথা নয়। ধর্মের নাম করে কারোর উপর অত্যাচার করা হবে না, ধর্মের নাম করে কেউ বাড়তি সুযোগ পাবে না, অথচ সবাই তার ধর্ম পালনের অধিকার পাবে। মন্দির তৈরি হবে, মসজিদ তৈরি হবে, গুরুদ্বারা তৈরি হবে, গির্জা তৈরি হবে। যে মানুষ ধর্ম বিশ্বাস করেন নিজের নিজের ধর্ম অনুযায়ী ধর্মস্থানে যাবেন, ধর্ম আচরণ করবেন, ধর্ম পালন করবেন, এটা কেউ বাধা দেবে না। ধর্মের নাম করে বৈষম্য চলবে না, অত্যাচার চলবে না, নিপীড়ন চলবে না, বাড়তি সুযোগ আদায় চলবে না। এ কম কথা ছিল নাকি? আজ থেকে 75 বছর আগে, 74 বছর আগে যখন আমরা এই কথা বলেছিলাম। ফলে আমরা লাল ঝান্ডা সব মানুষের কাছে স্বাধীনতার প্রকৃত স্বাদ পৌঁছানোর জন্য, অর্থনৈতিক সামাজিক স্বাধীনতার জন্য এই লড়াই আমরা শুরু করেছিলাম। সে লড়াই আজও জারি আছে। আজকে আমাদের চোখের সামনে, আজকে আমাদের দরজার সামনে বিপদটা আরো ভয়ঙ্কর। 74-75 বছর আগে, 76 বছর আগে স্বাধীন একটা ভারতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, একটু আগে আমরা সংবিধানের প্রস্তাবনা পাঠ করলাম, ভারতের যে জনগণ যে সংবিধানকে গ্রহণ করেছিল, সেই দেশে সেই রাষ্ট্রে জনগণের রাষ্ট্র তৈরির জন্য লড়াই আমাদের জারি ছিল, লড়াই আমাদের জারি আছে, লড়াই আমাদের জারি থাকবে। কিন্তু 75 বছর আগে, 74 বছর আগে, 76 বছর আগে যেটা আমাদের সামনে বিপদ ছিল না, আজকে আমাদের দরজার সামনে উঠোনে সেই বিপদ এসে হাজির হয়েছে। যা পেয়েছিলাম তার থেকে সামনের দিকে এগোতে চেয়েছিলাম, যা পেয়েছিলাম তার মধ্যে যেগুলো কমতি ছিল সেগুলোকে দূর করার জন্য শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষকে সঙ্গে নিয়ে লড়াই আমরা লড়েছিলাম। রক্তক্ষয়ী লড়াই হয়েছে, বড় বড় লড়াই হয়েছে, মানুষের মধ্যে সমর্থন বেড়েছে। আজকে আমরা যে মোড়ের মাথায় এসে হাজির হয়েছি, আজকে যারা দেশ চালাচ্ছে, একটু আগে আমি যে কথা বললাম, এটা আমাদের দুর্ভাগ্য। আমরাই তাদেরকে সরকারে এনেছি ভোট দিয়ে, ছলে বলে কৌশলে যে করেই হোক তারা মানুষের সমর্থন আদায় করেছিল। 14 সালে বলেছিল আচ্ছে দিন আনে বলা হয়, সুদিন আসছে, কারোর কোনো অভাব থাকবে না, বেকার কাজ পাবে, ছাত্রদের লেখাপড়া বাড়বে, কৃষক ফসলের দাম পাবে, 100 দিনের কাজ আরো এগোবে, মজুরি বকেয়া পড়ে থাকবে না, শ্রমিকদের কাজ থাকবে, কলকারখানা তৈরি হবে, উপযুক্ত মজুরি পাবে। আর শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, কর্মচারী, মধ্যবিত্ত সবারই যদি অর্থনৈতিক অবস্থা ভালো হয়, তাহলে কলকাতার বাজার থেকে শুরু করে এই কেতুগ্রামের এই বাস স্ট্যান্ডের এই বাজার পর্যন্ত সমস্ত দোকানে ভালো বেচা কেনা হবে, সবাই ভালো থাকবে, কোনো দুর্নীতি হবে না, ফ্রিতে গ্যাস পৌঁছে যাবে, ফ্রিতে জল পৌঁছে যাবে, সব কিছু হবে। 14 সালে লোকসভার ভোটে আরএসএস, বিজেপি, নরেন্দ্র মোদী এই কথা বলে ভারতবর্ষের জনগণের সমর্থন আদায় করে তারা দিল্লিতে ক্ষমতায় এসেছে। সবাই আমরা জানি, আমরা স্কুলে পড়েছি ছেলেবেলা,
এখানে অনেক মাস্টারমশাইও আছেন। ছেলেমেয়েরা স্কুলে পড়লে, কলেজে পড়লে, ইউনিভার্সিটিতে পড়লে তাদের বছরের শেষে তাদের একটা করে পরীক্ষা হয়, আর পরীক্ষার পরে তাদের একটা করে মার্কশিট বেরোয়, রেজাল্ট বেরোয়, মার্কশিট। কিসে কিসে কত নম্বর পেল, বাংলায় কত পেয়েছে, ইংরেজিতে কত পেয়েছে, ইতিহাস ভূগোলে কত পেয়েছে, বিজ্ঞানে কত পেয়েছে, খেলাধুলোয় কত পেয়েছে, এইসব একটা নম্বর বেরোয়, মার্কশিট। এমনি 14 সালে লোকসভা ভোটের সময় যখন বলল আমাকে ভোট দাও, আমার যদি সরকার তৈরি হয় তাহলে ভারতবর্ষের একেবারে সোনায় বাঁধিয়ে দেবো, সবাই সুখে থাকবে, সুদিন আসছে, সুদিন আসছে দিন। 5 বছর পর, ঠিক 5 বছর আগে, 14 থেকে 5 বছর পর, আর এখন থেকে 5 বছর আগে 19 সালে লোকসভা ভোটের আগে মার্কশিট হারিয়ে গেল। তুমি কৃষিতে কি করলে, কত নম্বর পেলে, মার্কশিট নাই। কলকারখানা তৈরি হলো, কোনো কথা নেই। বেকার কাজ পেল, তার আগে ভোটের সময় বলেছিল সাল মে 2 crore নওজওয়ান কি বহালি, ও হিন্দি হয়ে গেল, বছরে 2 কোটি করে বেকারের কাজ দেবো। 5 বছর আগে যখন দেশের বেকাররা জিজ্ঞেস করলো কোথায় আমাদের কাজ, কই আমাদের কাজ, কোথায় গেল, মার্কশিট নাই। বলে সব পরে হবে, কৃষক ফসলের দাম পাচ্ছে না। अरे बाबू बाद में देखा जाएगा, पहले पाकिस्तान आ रहा है ना, पाकिस्तान को सबक सिखाना है, पाकिस्तान के टाइट দিতে হবে। পুলওয়ামা, বালাকোট, ভোটে জেতার জন্য উন্নয়নের মার্কশিটকে গায়েব করে দিয়ে, সুদিনের প্রতিশ্রুতিকে গায়েব করে দিয়ে, কারণ ও জানতো 5 বছর আগে যে কথাগুলো বলে জনগণের কাছ থেকে ভোট নিয়েছিলাম, সেই কথাগুলো যদি জনগণের মনে থাকে তাহলে জনগণ আমাকে নম্বর দেবে না, কৃষক নম্বর দেবে না, খেতমজুর নম্বর দেবে না, শ্রমিক নম্বর দেবে না, বেকার যুব ছাত্ররা নম্বর দেবে না, মা বোনেরা নম্বর দেবে না, কর্মচারী মধ্যবিত্তরা নম্বর দেবে না, ছোট ব্যবসায়ীরা নম্বর দেবে না, কেউ নম্বর দেবে না, কারণ সব কটা সাবজেক্টেই ও ফেল করেছে। সেজন্য ভোটে জেতার জন্য ভারতবর্ষের 40 জন জওয়ানকে খুন করেছে, খুন। পুলওয়ামাতে 40 জন জওয়ানের মৃত্যু ঘটল, শহীদ হলো তারা, আমাদের ঘরের ছেলে তারা। এই পশ্চিমবাংলারও আছে, গ্রামের গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, লেখাপড়া শিখেছে, কাটোয়া কলেজে পড়েছে, সালার কলেজ পড়েছে, কাঁদি কলেজে পড়েছে, বর্ধমানে পড়েছে, কোথাও কোনো চাকরি বাকরি নেই, লাইন দাঁড়িয়েছে, সেনাবাহিনীতে চাকরি পেয়ে গেছে, চাকরি করতে চলে গেছে। আমাদের এই বর্ধমান জেলাতে, আমাদের এই কাটোয়া কেতুগ্রামে, ওদিকে আমাদের কাঁদি সালারে, এদিকে একটু এগিয়ে গেলে পরে নানুরে, লাভপুরে অসংখ্য ঘরের ছেলে মেয়ে, ছেলেরা আছে যারা সেনাবাহিনীতে কাজ করতে যায়। সাধারণ ঘরে, সাধারণ কৃষক ঘরে, সাধারণ চাষি ঘরে এরকম 40 জন জওয়ান শহীদ হয়েছিল আজ থেকে 5 বছর আগে। আজও তার তদন্তের রিপোর্ট বেরোয়নি, আজও বেরোয়নি, আজও রিপোর্ট বেরোয়নি। তখন বললো পাকিস্তান থেকে এলো, এসে বোমা বিস্ফোরণ করে চলে গেল। তখন কেউ কেউ আমরা বলবার চেষ্টা করেছিলাম, আচ্ছা চলে যে এলো তাহলে নিরাপত্তা কি হলো, সিকিউরিটি কি হলো, দেশের সৈন্যবাহিনী কি করছিল, দেশের গোয়েন্দারা কি করছিল, কি করে চলে এলো, আর কি করে তারা জানলো যে ওই সময় ওই 40 জন সৈন্যকে নিয়ে সেনাবাহিনীর ওই গাড়িটা যাবে। ওই একটু আগে সৈয়দা বলেছে না যে গত 22 তারিখে 4 জন শঙ্করাচার্য এটা বিরোধিতা করেছে, এখানে যায়নি, খবরের কাগজ আর টেলিভিশন চ্যানেলে সেগুলো নেই। কেন? খবরের কাগজের মালিক কারা আজকে? আজকে ভারতবর্ষের বেশিরভাগ টেলিভিশন চ্যানেল এবং খবরের কাগজের মালিক হলো আম্বানি এবং আদানিরা। কদিন আগে একজন বলছিলেন যে আজকে আমাদের দেশ 150 কোটি মানুষের দেশ, প্রায় এই মন্ত্রিসভায় প্রায় 48-50 জন মন্ত্রী আছে, পার্লামেন্টে 545 জন এমপি আছে, 29টা রাজ্য বিধানসভা আছে, কয়েক হাজার এমএলএ আছে, কয়েক হাজার সরকারি আমলা আছে, আইন আছে, আদালত আছে। কিন্তু আসলে আজকে আমাদের দেশটা চালাচ্ছে 4টে লোক, 4টে লোক। 2টো লোক বেচছে আর 2টো লোক কিনছে।
মোদি আর অমিত শাহ বেচছে, আর আদানি আর আম্বানিরা আমাদের দেশটাকে কিনছে। আর আপনি কেউ কেউ ভাবছেন যে পশ্চিমবাংলায় যিনি আছেন তিনি বোধহয় তার খুব বিরুদ্ধে। না, ভোটের বাজারে জনগণকে ভাগ করার জন্য ও দুদলের খেলা হতে পারে আলাদা, কিন্তু যে দুজন আমাদের দেশকে দেখছে আর যে দুজন কিনছে, পশ্চিমবাংলায় যিনি আছেন তিনিও রাজ্যটাকে তাদেরকেই বেচতে চাইছেন। মাত্র কয়েক কিলোমিটার দূরে আমাদের মোহাম্মদ বাজারের মাটির তলায় দেউচা পাঁচামির যে জায়গাটা, সেই জায়গাটা আদানিদেরকে দিয়ে দিতে চাইছে এই রাজ্যের যিনি আছেন। বলে আলাদা কিছু নয়। তো যাই হোক, আমি অন্যদিকে চলে গেলাম। আমি যে কথা বলছি, মানুষ জানতে পারলো না 40 জন জওয়ানের কি করে মৃত্যু হলো। দেশের মানুষ জানতে পারলো না নিরাপত্তার কোথাও কোনো গাফিলতি ছিল কিনা। দেশের মানুষ জানতে পারলো না পাকিস্তান থেকে কারা চলে সেখানে বিস্ফোরণ ঘটিয়ে দিয়ে চলে গেল, কেউ জানতে পারলো। বরং কয়েক মাস আগে সেই সময় জম্মু কাশ্মীরের যিনি রাজ্যপাল ছিলেন, নাম ভুলে যাচ্ছি, তিনি সত্যপাল মালিক, তিনি হাটের মাঝে হাড়ি ভেঙে দিলেন, বললেন মোদি অমিত শাহ সব জানতেন। সেই জন্য দেখছেন এবারের ভোটে আর পাকিস্তানের কথা নেই, আর পুলওয়ামার কথা নেই, এগুলো হবেও না। তাই এবারের ভোটে ওদের বাপেদের আমলের যে অস্ত্র, বিষাক্ত অস্ত্র, যা ওদের আস্তিনের মধ্যে ফুটনো ছিল, যে অস্ত্র প্রয়োগ করে সেই রথযাত্রা বার করে গোটা দেশকে দাঙ্গার আগুন জ্বালিয়ে সেই আগুনে মানুষ পোড়ার গন্ধে মানুষের নাককে জ্বালিয়ে দিয়ে লোকসভাতে বিজেপির আসন সংখ্যা বেড়েছিল, সেই বিষাক্ত অস্ত্রকে ওরা আবার বাজারে নামাতে শুরু করেছে। এটা ভোটের মিটিং নয়, আমি ভোট নিয়ে আর কোনো বাড়তি কথাও বলবো না। আমি এতগুলো কথা বললাম এই জন্য, আজকে আমাদের দেশের সাধারণতন্ত্র দিবস, সংবিধান দিবস। আমাদের সংবিধানের যে দুর্বলতাগুলো ছিল, সংবিধানকে আরো উন্নত করার জন্য যে দেশের জনগণ এই সংবিধানকে গ্রহণ করেছিল, দুনিয়াতে কোথাও নেই, কোথাও নেই, কোথাও নেই। যে সংবিধানে লেখা আছে দেশের জনগণ তারা নিজেরা সংবিধান গ্রহণ করছে, কোথাও নেই দুনিয়াতে। আমাদের সংবিধানের এত উন্নত একটা দিক, কিন্তু দেশের সব মানুষের কাছে প্রকৃত স্বাধীনতা পৌঁছয়নি। তার জন্য লড়াই তো আছে। কিন্তু আজকে যারা এসেছে, দিল্লিতে যারা বসে আছে, শুনলেন একটু আগে অচিন্ত্যদা বলেছে, আমাদের দেশের রাষ্ট্রপতিকে দিয়েও এমন কথা বলানো হচ্ছে যা আমাদের দেশের সঙ্গে মিল খায় না, আমাদের দেশের সঙ্গে খাপ খায় না। বাড়িতে পোস্ত রান্না করতে গেলে লবণ লাগে, তেল লাগে, পেঁয়াজ লাগে, কেউ দেয় কেউ দেয় না, কেউ ভাজে কেউ ভাজে না, কিন্তু পোস্ততে কেউ আদা দেয় না। তেমনি আমাদের দেশের যা বৈশিষ্ট্য, দেশের কি বৈশিষ্ট্য, এই দেশটা কোনো একটা জাতির দেশ নয়, শুধু বাঙালির দেশ নয়, শুধু বিহারির দেশ নয়, শুধু মালায়ালির দেশ নয়, শুধু কাশ্মীরের দেশ নয়, শুধু কন্নড়ের দেশ নয়, আমাদের সবারই দেশ। এই দেশটা শুধু হিন্দুর নয়, মুসলমানের নয়, খ্রিস্টানের নয়, শিখদের নয়, জৈনদের নয়, এই দেশটা সবারই। মিলিত হিন্দু, মিলিত মুসলমান, মিলিত খ্রিস্টান, মিলিত জৈন, মিলিত শিখ, মিলিত পার্সি, আবার যারা ধর্ম মানেন এই দেশটা তাদেরও দেশ। এই দেশের মানুষ কোনো একটা ভাষায় কথা বলে না। সংবিধানে 18টা ভাষাকে স্বীকৃতি দেওয়া আছে। তা বাদ দিও, ঠিক বললাম তো রে, তা বাদ দিও আমাদের দেশে 4500-এর উপর ভাষা আছে। 4500-এর বেশি ভাষায় কথা বলে আমাদের এই দেশের মানুষ। কেতুগ্রামের এই বাস স্ট্যান্ডে বাংলা ভাষা যেরকম শুনতে, চলে যান পুরুলিয়া শহরের বাস স্ট্যান্ডে, আপনি বুঝতেই পারবেন না যে সে বাংলা ভাষায় কথা বলছে না অন্য ভাষায় কথা বলছে। বাংলা ভাষায় কথা বলে, হিন্দিতে কথা বলে, উর্দুতে কথা বলে, গুজরাটিতে কথা বলে, মালায়ালিতে কথা বলে, মারাঠায় কথা বলে, কন্নড়ে কথা বলে, অসমীয়া ভাষায় কথা বলে, ত্রিপুরী ভাষায় কথা বলে, কত ভাষা আমাদের দেশে। সংবিধান 19টাকে স্বীকৃতি দিয়েছে। আমি এক্ষুনি বললাম 4500-এর বেশি ভাষা আছে, তাহলে এক ভাষার দেশ নয়। এই এখন আমরা সোয়েটার পরে আছি, বয়স্করা শাল গায়ে দিয়েছেন, বাবনেরা চাদর গায়ে দিয়েছেন, আর এখনই আপনি চলে যান
সমুদ্রের ধারে চলে যান, কেরালায় চলে যান, তামিলনাড়ুতে চলে যান, মাদ্রাজে চলে যান, ত্রিবান্ধমে চলে যান, মুম্বাইতে চলে যান, আপনি গায়ে জামা দিতে পারবেন না, সেখানে 32-33 ডিগ্রি টেম্পারেচার। আবার যখন গরমে আমরা জ্যৈষ্ঠ মাসের একেবারে গনগনে রোদের আঁচে যখন আমরা হাঁসফাঁস করি, সেই সময় আপনি জম্মু কাশ্মীরে চলে যান, সেখানকার মানুষেরা তখন সোয়েটার গায়ে দিয়ে, চাদর গায়ে দিয়ে তারা ঘুরছে। তাহলে যে দেশ বিচিত্র জলবায়ুর দেশ, যে দেশ বিচিত্র জাতির দেশ, বিচিত্র ভাষার দেশ, বিচিত্র ধর্মের দেশ, বিচিত্র খাদ্য অভ্যাসের দেশ, এখানে ছাগলের মাংসকে যেভাবে রান্না করেন, যে তেল দিয়ে রান্না করেন, কেউ আলু দেন, কেউ আলু দেন না। চলে যান আপনি হায়দ্রাবাদে, সেই একই ছাগলের মাংস রান্না করবে অন্য মশলা দিয়ে, অন্য তেল দিয়ে। তাহলে খাবারের রুচি আলাদা, পছন্দ আলাদা, খাবার তৈরির ধরন আলাদা, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ছেলেবেলায় ক্লাস 10-এ ইতিহাসে উত্তর লেখার জন্য মাস্টারমশাই নোট তৈরি করে দিয়েছিলেন, দুলে দুলে মুখস্থ করেছিলাম, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ভারতবর্ষের প্রাণ ভোমরা। 16 বছর বয়সে তার মানে বুঝতাম না, যত দিন যাচ্ছে এর মানে বুঝছি। আর 14 সাল থেকে দিল্লিতে নরেন্দ্র মোদী আর পশ্চিমবঙ্গে ভদ্র মহিলার রাজত্বে এই কথার মানে আরো অনেক বেশি করে বুঝছি। এই জন্য সেই পুরনো কথা, সিরাজদৌল্লা নাটকে সিরাজের সেই ডায়ালগ, যে বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। এটা শুধু বাঙালি নয়, যে আমাদের দেশে ধর্মনিরপেক্ষতার মানে কি, সংবিধানে যে গণতন্ত্রের কথা বলেছে তার অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু এই গণতন্ত্র কত বড় গণতন্ত্র। সংবিধানে যে ধর্মনিরপেক্ষতার কথা বলা আছে, সেই ধর্মনিরপেক্ষতা না থাকলে কি ক্ষতি হতে পারে। সংবিধানে যে সামাজিক ন্যায়ের কথা বলা আছে, সেই সামাজিক ন্যায় বিরোধী শক্তিরা যদি দেশ চালানোর দায়িত্ব থাকে, তাহলে কেমন করে দলিতদের উপর অত্যাচার হয়, মহিলাদের অবমাননা হয়, সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়, আদিবাসীদের কাছ থেকে তার জমি এবং তার অধিকার তাকে কেমন ভাবে কেড়ে নেওয়া হয়। সংবিধানে যে ধর্মনিরপেক্ষতার কথা বলা আছে, ধর্মনিরপেক্ষ বিরোধী শক্তিরা দেশ চালালে পরে বোঝা যায় স্কুল কলেজের সিলেবাস কেমন করে বদলে যায়, কেমন করে সিলেবাস বদলে যায়, কেমন করে বিজ্ঞানকে সরিয়ে দিয়ে, ইতিহাসকে সরিয়ে দিয়ে, পুরাণের গল্পকে সিলেবাসের মধ্যে ইতিহাস বলে, বিজ্ঞান বলে যারা চালনা করছে, এমনি এমনি নয়, করছে এই জন্য। চট্টগ্রামের একটা ছেলে প্রাইমারি স্কুলে পড়াশোনা করবার পর, সে সেকেন্ডারি পাস করার পর কাটোয়া কলেজে যদি যায়, আর সেই কাটোয়া কলেজের অধ্যাপকের কাছে, সে বিজ্ঞানের ক্লাসে হতে পারে, ভূগোলের ক্লাসে হতে পারে, বাণিজ্যের ক্লাসে হতে পারে, সাহিত্যের ক্লাসে হতে পারে, সে মাস্টারমশাইদের কাছে যদি সঠিকটা শেখে, গণতান্ত্রিক শিক্ষা যদি শেখে, ধর্মনিরপেক্ষ শিক্ষা যদি শেখে, বৈজ্ঞানিক শিক্ষা যদি শেখে, তাহলে তখন সে তো প্রশ্ন করবে, হে তুমি যে মন্দির করতে যাচ্ছ, তুমি মন্দির তৈরি ঠিকাদারি নিয়েছ, তোমার বাপ 14 পুরুষের জন্মের আগে এই দেশে অসংখ্য মন্দির তৈরি হয়েছে, অসংখ্য মসজিদ তৈরি হয়েছে, তোমাদেরকে কেউ মন্দির মসজিদ তৈরি ঠিকাদারি দেয়নি। তোমার দায়িত্ব ভাত দেওয়ার ভাত দাও, তোমার দায়িত্ব কাজ দেওয়ার কাজ দাও, তোমার দায়িত্ব মাথার উপর ছাদ দেওয়ার সেইটা দাও, তোমার দায়িত্ব আমার ছেলে পিলে নাতি পুতির লেখাপড়ার সুযোগ তৈরির দায়িত্ব, তার ব্যবস্থা করো। ওষুধের দাম বাড়ছে, তুমি নিয়ন্ত্রণ করো, তোমার দায়িত্ব মানুষ যাতে অল্প দামে ওষুধ পেতে পারে, যাতে চিকিৎসার ব্যবস্থা করতে পারে, সেইটা তোমার করার দায়িত্ব। সেই পরীক্ষায় তুমি ফেল করে মার্কশিটটা গায়েব করে দিয়ে, দেখবেন আমাদের স্কুলে আগে হতো, এখন অনেকে করে, অনেক বাচ্চারা করে, আমার ঘরের ভাইঝিটা মাঝে মাঝে করে। আমার এই বদগুণটা ছিল, ভালো পড়াশোনায় ছিলাম না, ভালো নম্বর পেতাম না, আর খাতা বেরুলে পরে বাড়িতে কবুলতাম না, আর মার্কশিটটা বেরোলে পরে যখন হাফ ইয়ারলির পর বাবাকে সই করাতে হতো, আমি বলছি আর কি, এখন বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে যাচ্ছি, বলতে অসুবিধা নেই, আমি দুবার বাবার বদলে অন্যকে দিয়ে সই করে নিয়েছিলাম, কারণ আমি দুবার দুটো সাবজেক্টে ফেল করেছিলাম। তেমনি নরেন্দ্র মোদী আর মমতা বন্দ্যোপাধ্যায় ফেল করেছে, জনগণের জীবন জীবিকার প্রশ্নে ফেল করেছে, তাই মার্কশিটটাও গায়েব করে দিচ্ছে, গায়েব। ও বলছে মন্দির বানাবো, আর এ বলছে হাম কিসি সে কম নেই, তুমি যদি বানাও আমিও বানাবো। আরে মন্দির বানানোর জন্য তোমাকে ভোট দিয়েছি, মোহর লাগিয়েছি, ছাপ্পা লাগিয়েছি, বেকারের কাজ দাও, কৃষকের ফসলের দামের ব্যবস্থা করো। 100 দিনের কাজ 2 বছর ধরে পশ্চিম বাংলায় বন্ধ হয়ে পড়ে আছে, কেন?
দিল্লি বলছে এত চুরি করেছে, আর এরা বলছে টাকা দেয়নি। দুটোই সত্যি, কিন্তু দুটোই আধখানা। অশ্বত্থামা হত ইতি গজ, সেই মহাভারতের গল্পটার মতো, যে যুধিষ্ঠির মিথ্যা কথা বলে না, কিন্তু সত্যি কথা বললে হবে না, তাই যুধিষ্ঠিরকে দিয়ে বলানো হয়েছিল। অন্তত মহাভারতে যা লেখা, যে অশ্বত্থামা বলে একটা হাতি মারা গেছে, কিন্তু সেটা একটা হাতি, ইতি গজ। তেমনি ও বলছে এখানে দুর্নীতি হয়েছে, ঠিক বলছে। এ বলছে আমাকে টাকা দিচ্ছে না, ঠিক বলছে, কিন্তু আধখানা বলছে। কেন টাকা দিচ্ছে না? বলছে দুর্নীতি হয়েছে। তৃণমূল পশ্চিমবাংলায় রাজত্ব করবে, বিজেপি দেশে রাজত্ব করবে লুটে খাওয়ার জন্য, দখল করার জন্য। যারা তৃণমূল আর বিজেপিতে নাম লেখাবে, তারা ভোট করেই হোক, কিংবা ভোট লুট করেই হোক, কিংবা গণনায় ডাকাতি করেই হোক, তারা যদি চেয়ারে গিয়ে বসে, তাহলে তারা লুট করবে না তো কি করবে? হরিনাম জপ করবে, তো লুটই করবে। সবাই জানে, কে না জানে, কে না জানে। আর এদেরকে যদি দীঘায় পাঠিয়ে দেওয়া হয়, বলে ভাই এখানে তো কিছু প্রকল্প নেই, তোমরা শুধু ওই সমুদ্রের ঢেউ গোনো, তো বেটারা সেই সমুদ্রের ঢেউ গুনেও তার থেকেও দুর্নীতি করে, সেখানেও জুয়ো খেলে না। তো যাই হোক, 100 দিনের প্রকল্প কাদের প্রকল্প? আমি আমার আর কথাকে বেশি বাড়াবো না। কাদের প্রকল্প? দিল্লি সরকারের প্রকল্প। কখন চালু হয়েছে? 2004 সালে দিল্লিতে ইউপিএ এক সরকার যখন তৈরি হয়েছিল, আমাদের পার্টি সহ অন্যান্য বামপন্থীদের 62 জন এমপি যখন দিল্লিতে ছিল, ওরা যখন বলছিল তোমরা মন্ত্রীর চেয়ার নাও, আমরা বলেছিলাম যে মন্ত্রীর চেয়ারের থেকে আমাদের কাছে বড় কথা সরকার কি নীতি নেবে, সেই নীতিতে মানুষের পক্ষে খানিকটা দাঁড়াতে পারা যাবে কিনা, সেটা বড় কথা। 100 দিনের প্রকল্প আমাদের দেশের সংবিধানের প্রথম এবং এখনো পর্যন্ত একমাত্র আইন, যে আইনে রোজগারের কথা বলা আছে, কাজের কথা বলা আছে। বামপন্থীদের সমর্থনের ভিত্তিতে 100 দিনের প্রকল্প চালু হয়েছিল আমাদের এই পশ্চিমবাংলায়। বামফ্রন্ট সরকারের সময় 100 দিনের প্রকল্পে আমরা ছিলাম ভারতবর্ষের দিকে, সামনের দিকে। বামফ্রন্ট সরকার ত্রিপুরায় যতদিন ছিল, 100 দিনের প্রকল্পে ভারতবর্ষের মধ্যে ফার্স্ট হয়েছিল ত্রিপুরা। আর আজকে ত্রিপুরায় বিজেপির সরকার, পশ্চিমবাংলায় যেমন 100 দিনের কাজে লুটপাট করে খাচ্ছে, ওখানে ত্রিপুরাতেও সেই লুটপাট করে খাচ্ছে। 100 দিনের প্রকল্প দিল্লির প্রকল্প। 100 দিনের প্রকল্পের জেলাতে মালিককে, আমি মালিক কথার কথা বললাম, মূল অফিসারকে 100 দিনের প্রকল্পে জেলাতে, জেলার ডিএম, ডিএম কার অফিসার? কোন ডব্লিউবিসিএস ডিএম হতে পারে না। হ্যাঁ, প্রমোটি হলে আলাদা কথা। আর প্রমোটি যখন সে হয়ে যায়, তখন আর সে ডব্লিউবিসিএস থাকে না, তখন সে আইএএস হয়ে যায়। আইএএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, আইএএস, দিল্লি সরকারের অফিসার। তাহলে দিল্লির প্রকল্প, দিল্লি সরকারের অফিসার, সে আছে দায়িত্বে। সেখানে কারি কারি টাকা লুট হয়েছে, চুরি হয়েছে, পুকুর চুরির জায়গায় সাগর চুরি হয়ে গেছে। দিল্লির সরকার পশ্চিমবঙ্গের তৃণমূলের কোন জেলা পরিষদের সভাধিপতির নামে, পঞ্চায়েত সমিতির সভাধিপতির নামে, গ্রাম পঞ্চায়েতের প্রধানের নামে, কোন থানায় কটা এফআইআর করেছ যে 100 দিনের প্রকল্পে টাকা এরা মেরেছে? একটাও এফআইআর করে। আর উল্টো দিকে তৃণমূলের সরকার যারা বলছে দিল্লি টাকা দিচ্ছে না, ঠিকই বলছে, সেও ঠিক বলছে। তাহলে মাস্টার মশাই এবং কর্মচারীদের ডিএ কে আটকানোর জন্য হাইকোর্টে, সুপ্রিম কোর্টে কানমোলা খাবার পরেও জনগণের টাকা দিয়ে তুমি সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করতে পারছো। কই, তুমি একবারের জন্য দিল্লির সরকার 100 দিনের প্রকল্পের টাকা তোমাকে বকেয়া রেখে দিয়েছে, তুমি তার বিরুদ্ধে কেন মামলা করছো না? আসলে 100 দিনের প্রকল্প চলুক, তৃণমূলও চায় না, বিজেপিও চায় না। 100 দিনের প্রকল্প চললে পরে, কাজ হলে পরে, মজুরি হলে পরে গ্রামের গরিব মানুষ, কৃষিতে যখন কাজ কমে যাচ্ছে, কৃষিতে যখন ক্ষেত মজুরি কমে যাচ্ছে, ভবিষ্যৎ আগামী দিনে আরো কমবে। দিন মজুরি যখন বাড়ছে, নির্দিষ্ট কোনো রোজগারের কোনো জায়গা নেই, আর মানুষের হাতে পয়সা না থাকার বলে এক সময় বামফ্রন্টের সময় যখন গঞ্জ, এই যে খেতুগ্রামের এই বাজার, আজ থেকে 30 বছর আগে এই বাজার ছিল নাকি? তাহলে এগুলো যখন বেড়েছে, কখন বেড়েছে? বামফ্রন্টের সময় ভূমি সংস্কার হয়েছে, গাঁয়ের গরিব মানুষ জমি এবং ফসলের উপর তার অধিকার প্রতিষ্ঠা হয়েছে।
আগে যাদের নুন আনতে পান্তা ফুরতো তাদের হাতে বাড়তি পয়সা হয়েছে। আগে যাদের ছেলে মেয়েরা একটু মাটিতে হাঁটলে পরে একটা কঞ্চি দিয়ে বাছুরের লেজ ধরে যে বাগালি করতে বেরোতো, সেই ছেলেটা সেই মেয়েটা যখন স্কুলে গেল, কলেজে গেল, বিশ্ববিদ্যালয়ে গেল, স্কুলের মাস্টার হলো, কলেজের কর্মচারী হলো, কিংবা দপ্তরের কর্মচারী হলো, গ্রামাঞ্চলের অর্থনীতির একটা বিরাট বিকাশ ঘটলো। এই বিকাশের উপর ভিত্তি করেই তো রাজ্যে বামপন্থী ফ্রন্টের সরকার কারখানা তৈরি করতে গেছিল। তাহলে আজকে গ্রামে কাজ নেই, কৃষকের ফসলের দাম নেই, ক্ষেত মজুরের মজুরি নেই, বকেয়া মজুরি পড়ে থাকে, দিন মজুরি বাড়ছে, বেকার যুবকের কোনো চাকরি বাকরি নেই। চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা ওরা মেরে দিয়েছে। খাটের তলা থেকে, বান্ধবীর খাটের তলা থেকে, কি বলে, বাথরুমের ছাদ থেকে সব টাকা বেরোচ্ছে। কেউ কেউ ভর্তি আছে, জেলখানায় আছে, কিন্তু পাকা মাগুর দুটো এখনো বাজারে ছাড়া আছে। এই পাকা মাগুর দুটো নিজেদের স্বার্থে দিল্লির সরকারের সঙ্গে, বিজেপির সঙ্গে, আরএসএস এর সঙ্গে চুক্তি করে পশ্চিম বাংলার মাটিতে আরএসএস বিজেপির জন্য ছেড়ে দিচ্ছে। সেই জন্য আজকে বড় বিপদ। কাল যদি বিজেপি আবার দিল্লিতে ফিরে আসে, এই সংবিধান থাকবে না, ভোটের অধিকার থাকবে না। আর এই যে ওরা বলছে ধর্মের নামে রাষ্ট্র করবে, আপনাদের মনে আছে দ্রৌপদী মুর্মু যখন আমাদের দেশের রাষ্ট্রপতি হলেন? আপনাদের মনে আছে তো দ্রৌপদী মুর্মুর সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের ছবি? অন্য রাষ্ট্রপতির শপথ গ্রহণের সঙ্গে যা হয় এবারে তার চেয়ে একটু বেশি হয়েছিল দ্রৌপদী মুর্মুর বেলায়। সেটা কি? দ্রৌপদী মুর্মু, মুর্মু মানে সে সাঁওতাল, সমাজের খেটে খাওয়া মানুষের অংশ। আমাদের লাল ঝান্ডার কাছে যাদেরকে আমরা গর্বের সঙ্গে স্মরণ করি, সিধু, কানু, বিরসা মুন্ডা। আর আরএসএস বিজেপি যে দর্শনে চলে, সেই দর্শনে শূদ্রদের জায়গা, দলিতদের জায়গা, আদিবাসীদের জায়গা ছাঁচতলাতে। তাই দ্রৌপদী মুর্মুর ভোটের জন্য, দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি, তাকে রাষ্ট্রপতি হিসাবে শপথ বাক্য পাঠ করানোর আগে তাকে শোধন করে নিয়েছিল। শোধন আপনাদের মনে আছে? অনেকে ওই যে সেই কি জল ছিটিয়ে তারপর কিসে করে ওই কি বলে বাড়ি মেরে তাকে শোধন করে নিয়েছে। সুপ্রিম কোর্টে একটা অদ্ভুত রায়ের ফলে সেখানে মন্দির তৈরি হয়েছে। সুপ্রিম কোর্ট কি বলেছিল? কাদের এইটা দায়িত্ব? না ওখানকার যারা ট্রাস্ট, তারা মোদি আর যোগী মিলে সরকারি অর্থ ব্যয় করে এটা তারা করলো, সরকারি অনুষ্ঠানে বানিয়ে দিল। প্রধানমন্ত্রী আছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আছেন, ওরা যে মতে বিশ্বাস করে, ভারতের স্বাধীনতা সংগ্রামের সব থেকে বড় গদ্দার আরএসএস, সেই আরএসএস এর মাথা আছে। সরকারি অনুষ্ঠান তো দ্রৌপদী মুর্মু সেখানে নেই কেন? মুর্মু বলে নেই তো, মুর্মু বলে নেই তো। তাহলে ওদের যে মত, ওদের যে পথ, সেই পথে ব্রাহ্মণ্যবাদকে কায়েম করতে যায়, যেখানে দলিতদের কোনো জায়গা নেই, তফসিলদের কোনো জায়গা নেই, আদিবাসীদের কোনো জায়গা নেই, অন্য ধর্মের মানুষের কোনো জায়গা নেই, সংখ্যালঘুদের কোনো জায়গা নেই। কাজে বিজেপি যদি আবার ফিরে আসতে পারে, আরএসএস বিজেপি, তাহলে দেশ আমার থাকবে না। দেশ স্বাধীন হওয়ার পর আমাদের দেশ, আমাদের রক্তাক্ত ইতিহাস আছে, ভাতৃঘাতী দাঙ্গার রক্তাক্ত ইতিহাস। দেশ স্বাধীন যখন হলো সাম্প্রদায়িক বাঁটোয়ারার ভিত্তিতে, কমিউনিস্টরাই দেশ ভাগ চায়নি, দেশ ভাগের বিরুদ্ধে ছিল। আর এটাও পুরনো মানুষেরা জানেন, নতুন ছেলে মেয়েদেরকে ইতিহাস জানানো হয় না। কারণ গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসের এখন পুজো করা হয়, তার মূর্তি তৈরি করা হয়। আর গান্ধীজির চশমাকে ব্যবহার করে স্বচ্ছ ভারত মিশন হয়, কিন্তু গান্ধীর ইতিহাসের সঙ্গে, ঐতিহ্যের সঙ্গে, নীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়। গান্ধীজি সেদিন কলকাতায় ছিলেন, বেলেঘাটায় যাননি লালকেল্লা শপথ গ্রহণ অনুষ্ঠানে, কারণ গান্ধী এই দেশ ভাগ চাননি। কিন্তু আমাদের দেশ ভাগ হয়েছিল, ইতিহাসের এই যন্ত্রণা আমাদের সামনে আছে। দেশ যখন ভাগ হলো, লক্ষ লক্ষ হিন্দু মানুষ ওদিক থেকে এদিকে চলে এলেন, লক্ষ লক্ষ মুসলমান মানুষ এদিক থেকে ওদিকে চলে গেলেন। এই কেতুগ্রাম, ওই মঙ্গলকোট, ওই কাটোয়া, এদিকে নানুর, ওদিকে লাভপুর, আমি শুধু এই অঞ্চলটার কথা বলছি। বহু পরিবার
মুসলমান পরিবার এদিক থেকে ওদিকে চলে গেলেন, আবার একইভাবে ওইদিকে পাঞ্জাবে হিন্দু মানুষেরা ওদিক থেকে এদিকে চলে এলেন, মুসলমান মানুষেরা এদিক থেকে ওদিকে চলে গেলেন। দেশ ভাগ হলো। দেশ ভাগের পর আমাদের দেশের অনেক গুণীজন মানুষ, আমি এটাই আমার কেবলমাত্র কথা, উস্তাদ বারে গোলাম আলী খান, উস্তাদ বারে গোলাম আলী খান চলে গেলেন পাকিস্তানে। অনেকে জানেন তার সেই বিখ্যাত গান ইয়াদ পিয়া কি আই হায় রাম। করাচি রেডিও স্টেশনে গান করছেন বরে গোলাম আলী খান, তিনি ঠুমরি করছেন ইয়াদ পিয়া কি আই হায় রাম। তার গান হয়ে যাবার পর कराची रेडियो स्टेशन जिनी ऑफिसर তিনি बड़े गुलाम अली खान साहब के बोलছেন कि खान साहब आप तो बहुत अच्छे गाए हैं लेकिन एक गुजारिश है মানে আপনি তো খুব ভালো গান করেছেন একটা অনুরোধ আপনাকে আছে এই যে आप आखिर में हाय राम जो बोले हैं ना শেষে আপনি যে হায় রাম বললেন এটাকে আপনাকে বাদ দিয়ে দিতে হবে। সেই দিনই বড়ে গুলাম আলী খান कराची থেকে পণ্ডিত নেহেরুকে চিঠি লিখলেন পাকিস্তান আমার দেশ নয় চলে এলেন ভারতবর্ষ সারাটা জীবন কলকাতায় কাটিয়ে গেলেন। আমাদের দেশ আমরা হিন্দু পাকিস্তান করিনি, আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ, হিন্দু মুসলমান শিখ ইসাই সবারই দেশ আমাদের দেশ। সেই জায়গাটাকে ওরা ভেঙে দিতে চাইছে, সেই জায়গাটাকে ওরা ভেঙে দিতে চাইছে। আর রাজনীতিকে যখন ধর্মের সঙ্গে মিলিয়ে দেওয়া হয় তখন ধর্মটা আর ধর্ম থাকে না, রাজনীতিটাও রাজনীতি থাকে না। পৃথিবীর কোন ধার্মিক মানুষ যে ধর্মেরই হোক না কেন, দুনিয়ায় কোন ধর্মে অন্য ধর্মকে ঘৃণা করার কথা বলা হয়নি। দুনিয়ায় কোন ধার্মিক মানুষ ধর্মপ্রাণ মানুষ কখনো কেউ ধর্মকে বাজারে নামায় না, ধর্মকে কখনো রাজনীতির সঙ্গে মিশিয়ে দেয় না, কেউ না কেউ না কেউ না। আদবানি সাহেব রথযাত্রা বার করেছিলেন, ব্যক্তিগত জীবনে আদবানি সাহেব রাম সাজার আগে কোনোদিন কোনো মন্দিরে যাননি। মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের জাতির জনক, মোহাম্মদ আলী জিন্নাহ ধর্মের নাম করে দেশ ভাগের রাজনীতিতে অন্যতম খেলোয়াড়, কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ ব্যক্তিগত জীবনে কোনোদিন কোনো মসজিদে যাননি পাকিস্তানের রাষ্ট্রপতি হওয়ার আগে পর্যন্ত। যারা ধর্মকে মানে, ধরুন যে কালী ঠাকুরকে মানে সে কখনো কালী ঠাকুরকে ব্যবহার করবে অন্য কিছুর ক্ষেত্রে, যে ধর্মকে মানে সে তখন ধর্মকে ধর্ম পালন করার চেষ্টা করবে। কিন্তু যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে তারা ধর্ম মানে না, তারা ধর্ম বিশ্বাসী নয়। ধর্ম বিশ্বাসী মানুষের আবেগকে কাজে লাগিয়ে মানুষের ভাত কাপড় লেখাপড়া মাথার উপর ছাদ রোগবালাই হলে ওষুধপাতি এগুলোকে ভুলিয়ে দেওয়ার জন্য আজকের এই বিষাক্ত খেলায় মেতে উঠেছে। তাই বিজেপিকে হারাতে হবে, আরএসএস কে হারাতে হবে। আজকের সংবিধান দিবসে, আজকের সাধারণতন্ত্র দিবসে পুলক সরকার সংবিধানকে রক্ষা করতে গিয়ে গণতন্ত্রের পক্ষে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে পশ্চিম বাংলায় যারা গণতন্ত্রকে ধ্বংস করছে, বিজেপির সঙ্গে গঠক করে থাকা সেই তৃণমূল বাহিনীর হাতে যিনি নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাকে যদি আমাদের স্মরণ করতে হয়, আমাদের দেশের সংবিধানকে রক্ষা করার যে শপথ, সেই শপথ আমাদের আজকে নিতে হবে। দেশের সংবিধানকে রক্ষার জন্য, দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে রক্ষা করার জন্য, সীমাবদ্ধতা নিয়েও দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য, অনেক না পাওয়ার মাঝেও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে অন্তত সংবিধানে যে কথাগুলো বলা আছে তাকে ধরে আগামী দিনে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের এই সংবিধানকে রক্ষা করতে হবে। তাই আরএসএস বিজেপিকে হারাতে হবে, বিচ্ছিন্ন করতে হবে। আর পশ্চিমবাংলার মাটিতে 18 সালের পঞ্চায়েতের ভোট থেকে অনেকে মনে করেছিলেন তৃণমূলটা খারাপ, সিপিএম এর এখন জোর নেই, তাই বিজেপিকে নিয়ে এসো। আর তার প্রতিক্রিয়ায় অনেক মানুষ মনে করেছিলেন বিজেপি তো আরো খারাপ, ত্রিপুরায় দেখছি, উত্তরপ্রদেশে দেখছি, গোটা দেশে দেখছি। তাই বিজেপিকে যদি আটকাতে হয় চাঁদ সওদাগরের মনসা পুজোর মতো তৃণমূলকেই অন্তত পক্ষে সমর্থন দিয়ে দাও। তো গত পঞ্চায়েতের ভোটে এবং এই করে 19 সালের লোকসভা ভোট আর 21 সালের বিধানসভা ভোটে তৃণমূল আর বিজেপি সব থেকে ফায়দা পেয়েছে। 19-এর লোকসভা, 21-এর বিধানসভা বিভাজনের রাজনীতি কায়েম করে বাংলায় সব থেকে ফায়দা পেয়েছে তৃণমূল আর বিজেপি। তারা এই বিভাজনের রাজনীতিকেই তারা বাঁচিয়ে রাখতে চাইবে। কিছু মানুষ ভুল করে আর কিছু দালাল বাজারে নেমে মানুষকে বিভ্রান্ত করবে।
সেই দালালদের চেহারা কখনো দক্ষিণপন্থী, সেই দালালদের চেহারা কখনো বামপন্থার মুখোশ আছে। কিন্তু পশ্চিম বাংলার ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার জন্য বিজেপি আরএসএস কে হারাবার পশ্চিম বাংলার আবশ্যিক শর্ত হলো তৃণমূলকে হারাবে। তৃণমূল থাকবে, অথচ বিজেপি হারবে, কোনদিন হবে না। যতদিন তৃণমূল আছে ততদিন তৃণমূলকে দেখিয়ে বিজেপি থাকবে, আর যতদিন বিজেপি থাকবে ততদিন বিজেপিকে দেখিয়ে তৃণমূল মানুষের কাছ থেকে সমর্থন আদায়ের চেষ্টা করবে। তৃণমূল আর বিজেপি দুটোকে একসঙ্গে হারাতে হবে। সেটা কি সম্ভব? বামপন্থীদের কিসে জোর আছে? তাদের কি সেই কলজের দম আছে? আছে আছে আছে। আরে দম কাদের? কলজের জোর কাদের? জোর কাদের? শক্তি কাদের? তৃণমূলের, বিজেপির, কংগ্রেসের, বামপন্থীদের না, শক্তি জনগণের। যে জনগণ বামপন্থীদেরকে মদত করেছিল, বামপন্থীরা সরকারে ছিল, যে জনগণ তৃণমূলকে ভোট দিয়েছে তারা সরকারে এসেছে, যে জনগণ বিজেপিকে ভোট দিয়ে দিল্লিতে পাঠিয়েছে তারা দিল্লি চালাচ্ছে, দেশ চালাচ্ছে। জনগণ, শক্তির জাদুদণ্ডটা আছে জনগণের কাছে। হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, গরিব, মধ্যবিত্ত, গ্রামের লোক, শহরের লোক, নারী, পুরুষ, সব নির্বিশেষে জনগণের কাছেই আছে সেই জাদুদণ্ডটা। জনগণের মদত, জনগণের সমর্থন যদি বামপন্থীদের দিকে আবার মুখ ফেরায়, তৃণমূল এবং বিজেপি এই দুটো শক্তিকেই পশ্চিম বাংলার মাটিতে পরাস্ত করার দম, পরাস্ত করার সাহস, পরাস্ত করার যে রাজনৈতিক লক্ষ্য, সেটা একমাত্র বামপন্থীদেরই আছে। গত পঞ্চায়েতের নির্বাচনে এটা প্রমাণ হয়ে গেছে। গত পঞ্চায়েতের নির্বাচনে যেখানে লড়াই হয়েছে সেখানে মানুষ জানকবুল লড়াই করেছে। তৃণমূল আর বিজেপি দুটোর বিরুদ্ধেই একসঙ্গে ইনসাফ যাত্রা, ব্রিগেডের সমাবেশ, তারপরে পশ্চিমবাংলার চারদিকের পরিবেশ, আর ওই অন্ধকারের জীবদের আবার নতুন করে ষড়যন্ত্র, এইটাই প্রমাণ করছে মানুষকে সঙ্গে নিয়ে যে বামপন্থার অগ্রগতি, সেই অগ্রগতি আগামী দিনে ঘটবেই। দেখেছেন গত পরশুদিন, তার আগের দিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন ইন্ডিয়া নামটা আমি দিলাম আর সিপিএম ওখানে মাতব্বরি করছে, আমি এটা মানব না। আর তার পরের দিন বলেছেন এখন আমি কিছু বলছি না, পশ্চিম বাংলায় আমি আমার মতো চলবো, আর ভোট বেরোলে কি হবে সেটা আমি তখন ঠিক করব। আমাদের রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিমকে সাংবাদিকরা জিজ্ঞেস করার পরে সেলিমরা বলেছেন দেরিতে হলো, ভালোই হলো, ঝোলা থেকে বিড়ালটা বেরিয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জন্মের যে আঁতুর ঘর, সেই আঁতুর ঘরের দায়গিরি করেছে আরএসএস। মমতা বন্দ্যোপাধ্যায় এক লাইন এগোতে পারেন না, এক লাইন কথা বলতে পারেন না, এক কদম এগোতে পারেন না আরএসএস এর নির্দেশ ছাড়া। পশ্চিম বাংলার মাটিতে গোটা দেশকে কংগ্রেস মুক্ত করার আরএসএস এর যে আহ্বান, আর বাংলার মাটিতে বামপন্থীদেরকে নিকেশ করার আরএসএস এর যে কর্মসূচি, সেই কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস, আমি 3 সন্ধ্যেবেলায় নাম করতে চাইছিলাম না, বেরিয়ে গেল মুখ দিয়ে, তো সেই সবচাইতে বড় জনগণের শত্রু। তাহলে আগামী দিনের যে লড়াই, সেই লড়াইয়ে আবার এই কেতুগ্রাম অঞ্চলের পুরনো ঐতিহ্য অনুযায়ী ভয়কে জয় করে, আর এটা মনে রাখবেন, জনগণ যদি জোট বাঁধে তাহলে সমাজ বিরোধী হোক, পুলিশ প্রশাসনই হোক, কিংবা কারুর লাল চকি হোক, কিংবা টাকার লোভী হোক, জনগণকে কিন্তু বেঁধে রাখতে পারে না। জনগণ হলো সমুদ্রের জলের মতো, তাকে বেঁধে রাখার শক্তি নেই। এই সমুদ্রের জলের মতো জনগণের সমর্থন ইনসাফ যাত্রায় মানুষ তার 1-6টা নমুনা দিয়েছে। আগামী দিনে বামপন্থার অগ্রগতি ছাড়া এই সংবিধান বাঁচবে না, বামপন্থার অগ্রগতি ছাড়া এ দেশ বাঁচবে না, বামপন্থার অগ্রগতি ছাড়া আমাদের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ বাঁচবে না। গুরুজনদেরকে নমস্কার জানিয়ে, বাকিদের অভিনন্দন জানিয়ে, পুলক সরকারের পরিবারের সদস্যদের প্রতি আমি আমার ভালোবাসা, সহানুভূতি জানিয়ে শহীদ পুলক সরকারকে আরেকবার স্মরণ করে আমার কথা শেষ করলাম। ধন্যবাদ। এক মিনিট। নেতৃত্ব সহ সমস্ত মানুষ যারা সংবিধান বাঁচানোর, দেশ বাঁচানোর এই সমাবেশে সমবেত হয়েছেন, সকলকে অভিনন্দন। সকলে সাবধানে ফিরবেন, ভালো থাকবেন, আর ঐক্যবদ্ধভাবে বুথে বুথে
সংগঠনকে গড়ে তুলতে হবে দেশ সংবিধানকে বাঁচানোর